ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেল, শুধু ফ্যাল করে আমার দিকে তাকিয়ে দেখছিল আর হতবাক হয়ে বলছিলেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বউ। আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম, আপনার সাহস হয় কি করে বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেলতে? বুড়ি হয়ে গেছেন, এখনো খাবো খাবো স্বভাব যায় না? আপনার ছেলে তো 2 পয়সা ইনকাম করে না, তার মা হয়ে এত খাই স্বভাব আপনার? কোনোদিন খাবার চোখে দেখেননি? নেক্সট টাইম যদি কোনোদিন এইরকম খাই করেন তাহলে আমি আপনাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। আমার পাশে আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন আর তার ছেলের দিকে চোখ ছলছল করে তাকিয়েছিল। হয়তো তার হয়ে আমাকে কিছু বলবে এটা আশা করেছিলেন। আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাথরুমে গিয়ে জামা কাপড় রাখা আছে ওগুলো ধুয়ে ফেলো। তারপর আমার স্বামী মাথা নিচু করে চুপচাপ ওখান থেকে চলে গেল। তার চোখেও মনে হয় পানি। ওর তো 2 পয়সা ইনকাম করার মুরদ নেই। আমার বাবার টাকা নিয়ে নেশা করে, সারাদিন খায় আর ঘুমায়। যদিও আমি ওকে শান্তিতে রাখিনি, আমি আমার স্বামীকে নানাভাবে মানসিক অত্যাচার করি। আমাকে কিছু বলার সাহস নেই ওর। ওকে 7 বার খুন করে রাখার ক্ষমতা আছে আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার বাবা একটা নামকরা বিজনেসম্যান, তার যত সম্পত্তি সব আমার নামে। সেখানে আমার স্বামী ছিলেন এতিম, বিয়ের পর তার মাকে নিয়ে আমার বাসায় থাকছে এবং তার বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় শরীর খাটনি। বয়স্ক মানুষ, এগুলো করতে যেয়ে শরীর হাঁপিয়ে যায়, তবুও নির্বোধ মানুষ দুমুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে যায়। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছে, যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাই। এরপর সে মানুষটাকে আর কখনো দেখা যায়নি। ওই বাড়িতে ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিল এক বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে, খাবারের মানুষ কমেছে। আমরা কেউ তার খোঁজ রাখিনি। শুনেছি কিছুদিন পর ও বৃদ্ধাশ্রমে মারা গেছে। আমি তার লাশটাও দেখিনি, তার ছেলেকেও যেতে দেইনি। সময় এগিয়েছে, কেটে গিয়েছে বহু বছর। আমার স্বামী মারা গিয়েছে দীর্ঘদিন, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুসাইড করেছে। এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেও বড় হয়ে গিয়েছে, লেখাপড়াও কমপ্লিট হয়ে গিয়েছে, চাকরি করছে এখন। ছেলেটা আমার খুব আদরের। আমারও বয়স হয়ে গিয়েছে, আমারও শরীরে এখন বিশ্রাম নেওয়ার দরকার। সবকিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম। শখ করে ছেলের জন্য উঁচু ঘর থেকে বউ এনেছি, এখন বিশ্রাম করব আমি। কিন্তু হাই, বউয়ের মাঝে এ যেন আমার প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? আমার বউয়ের সেবা আমাকেই করতে হয়। আমার ছেলেটাও দিন দিন পাল্টে যেতে লাগলো। একই বাড়িতে থেকেও আমার ছেলের সাথে কথা হয় না বহুদিন, তার সময় হয় না। আজ সকালে যখন সব কাজ শেষ করে খেতে গেলাম, আমার বৌমা আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে। এদিকে বড় বড় 2টা ইলিশ মাছ, গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখতে পেলাম না। খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতনিটা এসে বলছে সেও ভাত খাবে। আমার খাবার থেকে তার মুখে 2 মুঠো পান্তা ভাত দিলাম। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠো ধরে ফেলে দিল। তাল সামলাতে না পেরে দেয়ালে লেগে আমার মাথাটা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। আর এর মাঝে আমার ছেলেটা দেখছে তার বউ আমাকে মারছে, কিন্তু সে কিছু বলল না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুললো, তুই কিছু বললি না যে? আমার ছেলে আমাকে বলল, কি বলবো আম্মু, এগুলো তো তোমার দেওয়া আমার পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার দাদিকে মারতে, তার গায়ে হাত তুলতে, তখন তো আমার বাবাও চুপ করে থাকতো। তখন আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না। সেদিনও তো আমার শাশুড়িরও আমার মতো কষ্ট হয়েছিল। ইস মা, কতই না কষ্ট দিয়েছি মা আমি আপনাকে। আপনার কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগও হলো না আমার। আমাকে নিয়ে আপনার কতই না অভিযোগ ছিল। আপনাকে দেওয়া শত কষ্টের ফল পাচ্ছি আমি এখন। পাপ যখন করেছি পাপ মোচন তো করতেই হবে। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। সত্যি কথা বলতে রিভেঞ্জ নেচার বলে একটা কথা আছে। আপনি যা করবেন ভবিষ্যতে সেটাই আপনার জীবনে ফিরে আসবে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।